হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মিডল ইস্ট থেকে বড় বড় কিছু আপডেট আসছে, যেরকম ট্রাম্পের হুমকি, ওরকম ইরানের ভেতরের অবস্থা নিয়েও বিশাল বড় আপডেট আসছে। শিয়া সুন্নি ঐক্যের বার্তা নিয়ে আসছে, তালেবানের সিদ্ধান্ত, কি সিদ্ধান্ত নিয়েছে, ইসরায়েলে মৃত্যুদণ্ড পাশ কাদের বিরুদ্ধে, অবশ্যই বিস্তারিত আলোচনা হবে। তারপরে ইরানের পাল্টা হামলা এবং আরব দেশগুলো দুর্বল হচ্ছে, আর ওয়ারের মাঝেও ইরান কিভাবে তার তেলের বিক্রি দ্বিগুণ করেছে সেই নিয়ে আলোচনা হবে। বন্ধুরা, প্রথমে আসবো ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। প্রথমে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে কথা বলবো। এখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, এই লোকটা আবার মুখ খুলেছে। এবার যা বলেছে সেটা শুনলে সত্যি বলতে গেলে গা শিরশির করে। ট্রাম্প বলেছে, যদি ইরান কোনো চুক্তিতে না আসে, যদি স্ট্রেট অফ হরমুজ না খোলে, তাহলে আমরা ইরানের তেলের যে কুয়োগুলো সেই কুয়োগুলোতে সরাসরি হামলা করব। শুধু তেলের কুয়ো না, ইরানের পাওয়ার প্ল্যান্টেও হামলা হবে। মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে। এখন একটু ভেবে দেখো, একটা দেশের বিদ্যুৎ চলে গেলে কি হয়। হাসপাতাল বন্ধ হয়ে যায়, আইসিইউতে যারা আছে তারা মারা যায়, ভেন্টিলেটর বন্ধ হয়ে যায়, শীতের ঠান্ডা হিটিং, গরম এসি নেই, পানি সাপ্লাই বন্ধ হয়ে যায়, কারণ পাম্প চালাতেও তো বিদ্যুৎই লাগে। রেফ্রিজারেটর বন্ধ, তাই ওষুধও নষ্ট হয়ে যায়। এটা শুধু একটা দেশকে কষ্ট দেওয়া না, এটা হলো একটা দেশের সাধারণ মানুষকে ধীরে ধীরে মেরে ফেলা প্ল্যান। এটাকে যুদ্ধের নিয়মে বলে ক্রাইম ওয়ার। ট্রাম্প এটা বলছে সরাসরি, কোনো লজ্জা ছাড়া। এর সাথে সাথে বলছে খার্ক দ্বীপেও হামলা হবে এবং সেটা দখল করা হবে। এখন এই খার্ক দ্বীপটা কেন এত গুরুত্বপূর্ণ জানো? দেখুন, এই দ্বীপটা দিয়ে ইরান প্রায় 90% তার নিজের তেল রপ্তানি করে। মানে এই একটা জায়গা দখল করতে পারলে ইরানের পুরো তেল অর্থনীতি শেষ। আর জলের প্ল্যান্টেও হামলার কথা বলা হচ্ছে। মানে পানির ব্যবস্থাতেও ধ্বংস করে দেওয়া হবে। এটা কিন্তু নতুন না। এই একটা একই জিনিস গাজাতেও হয়েছে। গাজায় কি করা হয়েছিল মনে আছে? হাসপাতালে কিন্তু বোমা মারা হয়েছিল, পানির ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছিল, বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা হয়েছিল। যুদ্ধের আন্তর্জাতিক নিয়ম বলে এগুলো কখনো টার্গেট করা যাবে না, কারণ এগুলো সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য দরকার। কিন্তু এরা সেই নিয়ম মেনেছে? মানেনি। গাজায় মানেনি, ইরানও মানবে না। এটাই এদের ধরন। তো এই হুমকিটা শুধু কথার কথা না, এরা করবেও। কারণ এদের দেখানোর ক্ষমতা আছে, ইচ্ছেও আছে, আর এতদিন ইতিহাস বলছে এরা করে। এখন ইরানের ভেতর অবস্থাটা আপনাদেরকে জানিয়ে দিই। ইরানের ভেতর থেকে একটা বড় আপডেট আসছে। ইরান এই মুহূর্তে লড়াই চালিয়ে যাচ্ছে, এটা সত্যি। ইরান হার মানছে না, এটাও সত্যি। কিন্তু ভেতরে ভেতরে যে চাপ পড়ছে সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। ইরানের ভেতরে এই মুহূর্তে ওষুধের সংকট চলছে বন্ধুরা। মানুষ অসুখে পড়লে ঠিকমতো ওষুধ পাচ্ছে না, খাবার দাবারের দামও অনেক বেড়ে গেছে, টাকার টানাটানি আছে। নিষেধাজ্ঞার কারণে বাইরে থেকে জিনিসপত্র আনতে পারছে না, তারপরও মানুষ টিকে আছে। এটা সত্যি বলতে গেলে অসাধারণ। এই পরিস্থিতিতে একটা খবর এলো যেটা সত্যি মন ভালো করে দেওয়ার মতো। দেখুন, আফগানিস্তানের তালেবান সরকার, তারা ঘোষণা করেছে যে আফগানিস্তানের মানুষ চাইলে ইরানের জন্য সাহায্য সংগ্রহ করতে পারবে। তালেবান সরকার নিজেও ইরানকে আর্থিক সাহায্য করবে। এখন একটু থামা দরকার এখানে। দেখুন, কারণ এই খবরটার মধ্যে একটা বিশাল বড় মেসেজ আছে। তালেবান কারা? তালেবান হলো দুনিয়ার সবচেয়ে কট্টর সুন্নি মুসলমানের দল হিসেবে পরিচিত। আর ইরান হলো দুনিয়ার একমাত্র শিয়া রাষ্ট্র। তাহলে শিয়া আর সুন্নির মধ্যে যে বিভেদ, সেটা তো সারা দুনিয়া জানে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কত ঝগড়া হয়। অনেকেই বলে ইরানের জন্য কষ্ট পাচ্ছ কেন, ওরা তো শিয়া। এই লোকগুলো এখন কি বলবে, যারা এতদিন কটাক্ষ করতো? তো তালেবান যারা দাবি করে তারা সবচেয়ে কট্টর সুন্নি, তারা কিন্তু শিয়া ইরানের পাশে দাঁড়াচ্ছে। কারণটা কি? কারণটা, এটা শিয়া সুন্নির লড়াই না। এটা বলতে পারেন যে হক আর বাতিলের লড়াই। এটা ন্যায় অন্যায়ের লড়াই। এক দেশ আছে যে সব সময় ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, মসজিদে আকসার জন্য লড়েছে, গলা তুলেছে। এই দেশটার উপর আক্রমণ হচ্ছে, এখন কি শিয়া সুন্নি দেখে সাহায্য করতে হবে? তালেবান মনে করছে না, আর এটাই হওয়া উচিত। এই প্রসঙ্গে আর বন্ধুরা আরেকটা কথা বলি। ফিলিস্তিনের জন্য কোন দেশ সবচেয়ে বেশি গলা তুলেছে? ইরান। ইরান একটা শিয়া দেশ হয়েও সুন্নি ফিলিস্তিনিদের জন্য সবসময় কথা বলেছে, আর এদিকে অনেক আরব সুন্নি দেশ চুপচাপ বসে আছে। কেউ কেউ তো ইসরায়েলের সাথেই সম্পর্ক স্থাপন করেছে। তো শিয়া সুন্নি দিয়ে মাপলে হবে না, মাপতে হবে কে কোথায় দাঁড়াচ্ছে। বন্ধুরা, আসি ইসরায়েলের প্রসঙ্গে। এখন একটা অত্যন্ত ভয়ঙ্কর খবর আসছে। ইসরায়েলের সংসদ, যেটাকে নেসেট বলা হয়, সেখানে একটা বিল পাশ হয়েছে। এই বিলটা এনেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী, অর্থাৎ বেন গভির। এই লোকটার নাম তোমরা হয়তো শুনেছ। এই লোকটা দীর্ঘদিন ধরে একটাই দাবি করে আসছিল যে ইসরায়েলের জেলে যেসব ফিলিস্তিনি বন্দী আছে তাদের ছেড়ে দেওয়া, যাতে ছেড়ে দেওয়া না হয়, বরং ফাঁসিতে ঝোলানো হোক।
তো নেসেটে যখন এই বিলে ভোট হলো, ৬২ জন সংসদ বিলের পক্ষে ভোট দিল আর ৪৭ জন বিপক্ষে। তো ৬২ বেশি, তাই বিলটাও পাস হয়ে গেল। এখন এই আইন ইসরায়েলে কার্যকর হলে মানে যাকে চাইবে তার ওপর হত্যার অভিযোগ এনে ফাঁসিতে ঝোলানো যাবে। এই বিলটা পাশ হওয়ার পর বেন গভির কি করলো জানো? সংসদের মধ্যে বসেই শ্যাম্পেনের বোতল খুললো, নাচলো, উৎসব করলো। মানে কি দাঁড়াচ্ছে? এটা ফিলিস্তিনিদের ফাঁসি দেওয়ার কানুন পাশ হলো আর এই লোকটা সেটা উদযাপন করছে। এই মানসিকতাটা একটু ভেবে দেখো। বন্ধুরা, এখন প্রশ্ন হলো এই আইনের ব্যবহার কিভাবে হবে? বেন গভীর নিজেই বলেছে, এখন থেকে কোনো মা তার ছেলেকে হত্যা করতে বাইরে পাঠাবে না, কারণ যে হত্যা করবে তাকে ফাঁসি দেওয়া হবে। শুনতে যুক্তিসঙ্গত মনে হচ্ছে, কিন্তু আসল ব্যাপারটা হলো ফিলিস্তিনিরা কি আসলে এমনি এমনি হত্যা করছে? তারা যখন মসজিদে আকসায় নামাজ পড়তে যায় তখন ইসরায়েলি পুলিশ তাদের বাধা দেয়, গালিগালাজ করে, মারধর করে। এর বিরুদ্ধে যখন প্রতিবাদ করে তখন তাদের গ্রেপ্তার করা হয়, আর এখন গ্রেপ্তার মানে ফাঁসি। তো আসলে এটা হচ্ছে একটা সিস্টেমেটিক উপায়ে ফিলিস্তিনি তরুণদের শেষ করে দেওয়ার আইনি রাস্তা তৈরি করা। প্রতিবাদ করলে গ্রেপ্তার, গ্রেপ্তার হলে মিথ্যা অভিযোগ, মিথ্যা অভিযোগ মানে ফাঁসি। এই পুরো চক্রটা এখন আইনি রূপ পেয়ে গেল। এখন একটু যুদ্ধের মাঠের খবরে আসা যাক বন্ধুরা। দেখুন, ইরান এই যুদ্ধে কিন্তু কম হামলা করেনি। তেহরান টাইমসের রিপোর্ট অনুযায়ী গত ৫ দিনে তেল আবিবে প্রায় ৩০টি বড় হামলা হয়েছে। তেল আবিবের রাস্তায় এখন পোড়া গাড়ি আর ধ্বংস হয়ে যাওয়া বিল্ডিং। ইরান এই হামলাগুলোতে ক্লাস্টার মিসাইল ব্যবহার করেছে। ক্লাস্টার মিসাইল মানে বোঝো, একটা মিসাইল গিয়ে অনেকগুলো ছোট ছোট বোমায় ভাগ হয়ে যায়, ফলে একটা মিসাইল বা একটা বিশাল এলাকায় একের সাথে অনেক ক্ষতি হয়। তো ইসরায়েলের ক্ষতি কিন্তু কম হয়নি এই যুদ্ধে। এই যুদ্ধে আমেরিকারও অনেক ক্ষতি হয়েছে। এখন আমেরিকা সেই ক্ষতির টাকা তুলতে চাইছে আরব দেশগুলোর কাছ থেকে। দেখুন, হোয়াইট হাউসের মুখপাত্র ইঙ্গিত দিয়েছেন যে ট্রাম্প চাইছেন এই যুদ্ধ আমেরিকার যা খরচ হচ্ছে সেটা আরব দেশগুলো দিক। এখন এই আরব দেশগুলো এই যুদ্ধের সাথে কোনভাবে যুক্ত? কোনোভাবে যুক্ত? তো এদের কোনো স্বার্থ ছিল এই যুদ্ধে? ছিল না। কিন্তু ট্রাম্প এদের এমনভাবে ফাঁসিয়ে রেখেছে যে না দিয়েও পারবে না। এই ব্যাপারটা আরো গভীরে গেলে বোঝা যায় ইসরায়েলের আসল খেলাটা কি। ইসরায়েলের অনেক দিনের স্বপ্ন ছিল যে মিডল ইস্টের সব দেশকে দুর্বল করা। সব আরব দেশ দুর্বল হলেই ইসরায়েল একা শক্তিশালী থাকবে। কিন্তু ইসরায়েল সরাসরি আরব দেশে হামলা করতে পারতো না। এখন কি হচ্ছে? ইসরায়েল ইরানে হামলা করছে, আরব দেশের এয়ারস্পেস ব্যবহার করছে, ইরান পাল্টা হামলা করছে, আর সেই মিসাইলের রাস্তায় পড়ছে আরব দেশগুলোর অবকাঠামো। মানে ইরান যতই হামলা করছে আরব দেশগুলো তত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমেরিকার বিশেষজ্ঞরা তারাই বলছেন যে আমিরাতকে অনেক সাবধান থাকা উচিত, কারণ ইরান যেভাবে ইসরায়েলের দিকে মিসাইলের ঢেউ পাঠাচ্ছে, সেরকম যদি ঢেউ দুবাইয়ের দিকে যায় তাহলে দুবাই নামে যেটা আছে সেটা থাকবে না। পাম বিচ, বুর্জ খালিফা এই সব ধুলোয় মিশে যাবে। তাহলে দাঁড়াচ্ছে কি? ইসরায়েল তার পুরনো স্বপ্নটা পূরণ করছে এই যুদ্ধের মাধ্যমে। আরব দেশগুলো দুর্বল হচ্ছে এবং এই কাজটা করাতে ইরানকে ব্যবহার করা হচ্ছে। এটা যদি বুঝতে পারো তাহলে বুঝবে এই যুদ্ধটা আসলে বড় একটা ষড়যন্ত্রের অংশ। বন্ধুরা, শেষে আপনাদেরকে একটা ভালো খবর জানিয়ে রাখি। ইরান কিন্তু এই যুদ্ধের মধ্যে অর্থনৈতিকভাবে মার খায়নি। ইকোনমিক্স টাইমসের রিপোর্ট অনুযায়ী ইরান এই যুদ্ধের সময়কালে তার তেল বিক্রি দ্বিগুণ করে ফেলেছে। প্রতিদিন প্রায় ২৮ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে এবং বিক্রি করছে। বেশিরভাগ যাচ্ছে রাশিয়া আর চীনের কাছে। ইকোনমিক টাইমস নিজেই লিখছে যে ইরান এই শক্তি যুদ্ধে জিতে গেছে। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ইরানকে ধ্বংস করতে এসেছিল আমেরিকা ইসরায়েল, কিন্তু ইরান তেল বিক্রি করে টাকা কামাচ্ছে আর সেই টাকা দিয়ে যুদ্ধের ক্ষতি পুষিয়ে নেবে। স্ট্রেট অফ হরমুজে ট্রোল বসিয়েছে ইরান, সেখান থেকেও আসছে টাকা। আর সবচেয়ে বড় কথা, ইরানের যে অস্ত্র ভান্ডার সেটা এখনো সুড়ঙ্গের মধ্যে সুরক্ষিত আছে। মানে এখনো অনেক কিছুই বাকি আছে। আমেরিকা চাইছে ইরানে সেনা নামাতে, স্টেট অফ হরমুজটা খোলাতে, ফারুক দ্বীপ দখল করতে, ইরানের ৪৫০ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম হাতে নিতে। কিন্তু ইরানের মাটিতে ঢুকে সেটা করা আমেরিকার পক্ষে সম্ভব হবে না ইতিমধ্যে, কারণ ইরানের ভূগোল, ইরানের মানুষ, ইরানের সুড়ঙ্গ নেটওয়ার্ক এই সব মিলিয়ে আমেরিকা ইরানের মাটিতে কোনো মিশনে সফল হতে পারবে না। এটাই বর্তমানে ইতিহাস বলছে, আর এটাই বাস্তবতা। তো সব মিলিয়ে দেখলে যা বোঝা যাচ্ছে, একটা ছবি যদি আমরা দেখি, তাহলে একদিকে আমেরিকা আর ইসরায়েল, অনেক অস্ত্র, অনেক টাকা, কিন্তু
প্রতিটা পদক্ষেপে নতুন শত্রু তৈরি হচ্ছে। অন্যদিকে ইরান ক্ষতিগ্রস্ত কিন্তু ভেঙে পড়েনি। আর প্রতিদিন নতুন মিত্র তৈরি হচ্ছে। তালেবানও সাহায্য করছে। বিশ্বের অনেক দেশের মানুষ ইরানকে সাহায্য করছে। এই যুদ্ধটা শেষ করতে হবে জানি না, কিন্তু একটা জিনিস নিশ্চিত, মিডল ইস্ট আর আগের মতো থাকবে না। আর এই পরিবর্তনের মাঝে কে কোথায় দাঁড়িয়েছিল সেটা ইতিহাস মনে রাখবে। বন্ধুরা, এই আপডেটগুলি প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। কোন আপডেটটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে